নাবিক প্রশিক্ষণে রমরমা ভর্তি বাণিজ্য, দালাল চক্রের হাত মন্ত্রণালয় পর্যন্ত। চ্যানেল 24 অনুসন্ধান। 7,50,000, 7,50,000, 8 লাখ এইগুলো বলছিলাম। আমার রিলেটিভের ভিতরে 6,50,000। সব আমাদের লোক থাকতে হবে, আর ওরা তো আগুন দিয়ে পোড়াবে, তো ওদের বাড়ি গাড়ি আছে, আর সেগুলো পাবলিক দিয়ে পোড়াবে, আর কি করবে? তাহলে অন্য কিছু করে লাভ নেই, তোরা পোড়াবি আর আমরা পোড়াবো। জুলাই আন্দোলনকারীদের বাড়ি ঘর পোড়ানোর নির্দেশ দেন হাসিনা, ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল। প্রধানের ঢাকা সফর অস্বাভাবিক নয়, বললেন তথ্য উপদেষ্টা। দেশে এলে নিরাপত্তা পাবেন হাসিনা ও সাকিব। এমপি ও শিক্ষক নিয়োগ নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর। অব্যবস্থাপনার প্রভাব পড়েছে এসএসসির ফলে। আমন্ত্রণ চ্যানেল 24-এ দুপুর 1টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি রোকসানা জয়ী। চাকরি নয়, চাকরির জন্য প্রশিক্ষণ মাত্র, তাতেই ভর্তিতে মাথাপিছু লেনদেন 8 লাখ টাকা পর্যন্ত। সমন্বিত ভর্তি নীতিমালাকে পাশ কাটিয়ে দেশের 2টি নাবিক ইনস্টিটিউট সহ 7টি প্রতিষ্ঠানে স্পেশাল ব্যাচের নামে চলছে এই অনৈতিক বাণিজ্য। এই জন্য গড়ে উঠেছে একাধিক দালাল চক্র, যার বিস্তৃতি মন্ত্রণালয় পর্যন্ত। এতে নেতিবাচক প্রভাব পড়ছে প্রকৃত নাবিকদের চাকরির বাজারে। এ নিয়ে অনুসন্ধান করেছেন ফখরুল ইসলাম, ছবি তুলেছেন সেলিমুল্লাহ ও আবু জাহেদ। চট্টগ্রাম ও মাদারীপুরে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট NMI এবং আরও 5টি বেসরকারি একাডেমিতে পরীক্ষায় উত্তীর্ণদের দেয়া হয় 6 মাসের প্রি-সি ট্রেনিং। প্রশিক্ষণপ্রাপ্তরা সমুদ্র পরিবহন অফিস থেকে CDC নিয়ে সাধারণ নাবিক হিসেবে চাকরির সুযোগ পায় জাহাজে। কিন্তু বছরে 2বারের এই নিয়মিত প্রক্রিয়ার সাথে 2023 সালে যুক্ত হয় বিনা পরীক্ষায় ভর্তির স্পেশাল ব্যাচ। করা হয় 410 জনের তালিকা, যাদের মধ্যে 177 জনকে ভর্তি দেয়া হয় NMI-তে। তখন 410 জনের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে, যাদের এক একজনের কাছ থেকে নেওয়া হয় 5-6 লাখ টাকা পর্যন্ত। স্পেশাল ব্যাচের সেই দুষ্টু চক্র এখন আবার সক্রিয়। টাকা নিয়ে ভর্তি করাতে না পারা 233 জনের সাথে নতুন ভর্তিচ্ছুদের দিচ্ছে টোপ। এবার আদায় করা হচ্ছে 7-8 লাখ টাকা পর্যন্ত, যা অনুসন্ধানে নেমে 2-3টি চক্রের সন্ধান পায় চ্যানেল 24। ভর্তিচ্ছু সেজে নগরীর বড় পোলে ম্যানিং এজেন্ট টাইগার শিপিংয়ে হাজির চ্যানেল 24। প্রতিষ্ঠানটির মালিক বিল্লাল হোসেন দাবি করেন 7 লাখ টাকা। জানান, দালালের মাধ্যম হয়ে এলে অঙ্ক হয়ে যেত 8 লাখ। 3 লাখ অগ্রিম, কাজ করবেন মন্ত্রণালয়ের মাধ্যমে। 7,50,000, 7,50,000, 8 লাখ এইগুলো বলছিলাম। আমার রিলেটিভের ভিতরে 6,50,000। অনুসন্ধান বলছে, প্রথম ব্যাচ ভর্তিতেও জড়িত ছিলেন এই বিল্লাল। এমন 5 জনের সাথে ব্যাংক লেনদেনের নথি আসে চ্যানেল 24-এর হাতে, যাতে মেলে 3 থেকে 6 লাখ টাকা পর্যন্ত নেয়ার তথ্য। তবে পরে আনুষ্ঠানিক বক্তব্যের জন্য টাইগার শিপিংয়ে গেলে সুর বদলে যায় বিল্লালের। অস্বীকার করেন এর আগে ধারণ করা তার সব কথা। আপনি স্পেশাল ব্যাচ নিয়ে কাজ করছেন? নো, স্পেশাল ব্যাচ আমি আমার কোনো এবার কতজন আছে আপনার? কতজন দিচ্ছেন এবার? ভাইয়া প্লিজ না করুন না করুন না, আমরা ক্যামেরা রয়ে হয়েছে এটা। আরেক চক্রের সন্ধান মেলে আগ্রাবাদে। কথা হয় দালাল রফিকের সাথে। চান 6 লাখ টাকা, অগ্রিম লাগবে 2 লাখ। পরে আবারও রফিকের মুখোমুখি হলে অস্বীকার করেন সবকিছু। তবে প্রশ্নের মুখে এক পর্যায়ে বেরিয়ে আসে তোফায়েল নামে চক্রের বড় এক হোতার নাম, যার বাড়ি সন্দ্বীপ, থাকেন কক্সবাজারে। অভিযোগ, নৌ পরিবহন মন্ত্রণালয়ে সক্রিয় চক্রের সাথেও সম্পৃক্ত এই তোফায়েল। আপলাইনকে কার সাথে কাজ করতেছেন? উপরে একজন আছে, লগে মাঝে মধ্যে যোগাযোগ হয় আর কি। তোফাইল সাহেব, উনি কি ওই যে কক্সবাজারের তোফাইল সাহেব? হ্যাঁ, রাইট। এগুলি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার তথ্য। আপনি ওদেরকে বলবেন যে ঠিক আছে, তোফাইল ভাইকে আমার সামনে আইনা এটা প্রমাণ করা তোমরা। কথা হয় স্পেশাল ব্যাচে প্রথম ধাপের 2 জনের সাথে, যাদের একজন বর্তমানে চাকরিরত।
অবৈধ উপায়ে ভর্তির কথা স্বীকার করলেও টাকার অঙ্ক আর দালালের বিষয়ে মুখ খোলেননি। আমার তো বেশি টাকা যায় নাই, লাখ তিনেক বা দুয়েক, আরো কম এরকম আর কি। আরেকজন ভর্তি হতে না পেরে 2 বছর ধরে ঘুরছেন দালাল জাগিরের পেছনে। 2 লাখ টাকা ফেরত চেয়েও পাচ্ছেন না। ওনার নাম ছিল জাগির। কিছুদিন আগে ওনাকে না জানা মতো আমরা 2-1 জনে গেছিলাম, বাট পাই নাই, পারে নাকি চেঞ্জ করে ফেলছে। মূলত 2022 সালে রেমিটেন্স বৃদ্ধির কারণ দেখিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি স্পেশাল ব্যাচের সুপারিশ করে, যা পরিণত হয় অলিখিত নিয়মে। চাঞ্চল্যকর তথ্য হচ্ছে ওই ব্যাচে 48 জনই ছিল এসএসসি অনুত্তীর্ণ। এনএমআই এবং নৌ পরিবহন অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী এই অপতৎপরতায় জড়িত বলে অভিযোগ। অথচ স্পেশাল ব্যাচ চালু না রাখার বিষয়ে মন্ত্রণালয়কে একাধিকবার মতামত দেয় অধিদপ্তর। রিমেনিং যে 200 লটটা, 5-এর যে লটটা, ওটাকেই সবাই স্পেশাল 2 হিসেবে বলে আর কি। তো এখন ওরা ডিমান্ড করছে ওদেরকে এই আবার ট্রেনিং করাতে হবে। তো এই জাতীয় আমরা কোনো প্রেয়ার পাইনি বা মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা, ডিজিপিংয়ের কোনো নির্দেশনা পাইনি। আমার হিসেবে মতন 400 নাবিক প্রতি বছর আমরা ফ্রেশ দিতে পারছি। 1100 যদি বেকার থাকে তো অলমোস্ট 3 ইয়ার্স ইট উইল টেক তাদের সবাইকে অনবোর্ড করতে। 3 বছরের মধ্যে বা এখন কোনো স্পেশাল ব্যাচ নিবে কি না, আসলে এটা সরকারের সিদ্ধান্ত। তথ্য বলছে কাদেরকে সিডিসি দেয়া যাবে সে বিষয়ে দিক নির্দেশনা নেই মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্সে। ফলে ঘটছে অনিয়ম। স্পেশাল ব্যাচের সিডিসিধারীদের কেবল বিদেশি জাহাজে চাকরির শর্ত রয়েছে, তবে শর্ত ভেঙে চাকরি দেয়া হচ্ছে দেশি জাহাজেও। আবার 2 বছর আগে প্রশিক্ষণ নেয়া 175 জনের মধ্যে চাকরি হয়েছে 37 জনের। উদ্বেগের বিষয়, কয়েক বছর ধরে চাকরি না পাওয়া সাধারণ নাবিকের সংখ্যা ছাড়িয়েছে 1,500। ফলে আবারও স্পেশাল ব্যাচের তোড়জোড় সৃষ্টি করেছে চাঞ্চল্যের। সমন্বিত ভর্তি নীতিমালা থাকা সত্ত্বেও, এত এস্টাবলিশড একটা সিস্টেম থাকার পরেও আপনি ওই ধরনের একটা ব্যাচ আনার ক্ষেত্রে এত কৌতূহলী কেন? এখানে মন্ত্রণালয় বলেন, ডিজি শিপিং বলেন, আমি কাউকেই অভিযোগ থেকে বাদ দিতে চাই না। মন্ত্রণালয় তো সাধারণ যে কোনো একটা ছেলে লোক তো যাইতে পারতেছে না, তাদের লিস্টটা কারা নিয়ে যাচ্ছে, কারা তাদের কাছে এই জিনিসটা প্রেজেন্ট করতেছে যে বাংলাদেশে অনেক নাবিক দরকার, তোমরা ভর্তি পরীক্ষাকে বাইপাস করে সরাসরি নিয়োগ করো, কারা নিয়ে যাচ্ছে? তারাই দালাল। আমাদের সিফারা যেগুলো প্রডিউস হচ্ছে ওরা চাকরি পাচ্ছে কিনা, আমাদের কত নাবিক বেকার আছে, এটার উপরে একটা সামঞ্জস্য রেখে আমাদের আসলে নিয়োগ করা দরকার। তবে এসব বিষয়ে নৌ পরিবহন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সংশ্লিষ্ট কারও বক্তব্য মেলেনি। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। জুলাইয়ে ছাত্র জনতার বাড়ি ঘরে আগুন দিতে ওবায়দুল কাদেরকে নির্দেশ দেন শেখ হাসিনা। শিক্ষার্থীরা নয়, আন্দোলন করছে বিএনপি, জামায়াত, এমন তথ্য প্রচার করতে বলেন হাসান মাহমুদকে। তাদের সাথে ফোন আলাপের কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। তারা এখনো ঘাপটি মেরে বসে আছে। জুলাই আন্দোলন দমাতে ফোনে একের পর এক যে নির্দেশনা দিয়েছিলেন ওবায়দুল কাদের, সম্প্রতি একের পর এক অডিও ট্রাইব্যুনালে দাখিল করা তাই প্রমাণ করে। কখনো টিভি চ্যানেল বন্ধ করতে বলা, কখনো নেট স্লো করে দিতে বলা থেকে আন্দোলনকারীদের ফোনে মারারও নির্দেশ দেন তিনি। বিভিন্ন এলাকায় লোক ঠিক করা এবং পুলিশ এদের হটাইয়া ওদিকে বের করে। তবে এবার ট্রাইব্যুনালে যে অডিও দাখিল করা হয়েছে তাতে জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যা দাখিল করা হয়েছে। সংখ্যায় বাড়তেছে, আমরা বসে থাকার সময় নেই। আমাদেরও বাড়ি ঘরে আগুন দিচ্ছে, ওদের বাড়ি ঘরে আগুন, ওদের ব্যবসা প্রতিষ্ঠান কি কি আছে খুঁজে বার করুন। আন্দোলনকারীদের উপর সহিংসতার দায় চাপানোর কথার অডিও ফোন আলাপও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। সেই সাথে হাসান মাহমুদের সাথে শেখ হাসিনার কথোপকথনেও আন্দোলনকারীদের দমানোর প্রসঙ্গ আসে। ওরা কিন্তু এই সব জায়গায় আবার তৈরি হচ্ছে। না, সব আমাদের লোক থাকতে হবে, ওরা তো আগুন দিয়ে পড়াবে, তো ওদের বাড়ি গাড়ি আছে। প্রসিকিউশন বলছে ওবায়দুল কাদের, আরাফাত, পরশ, নিখিল, সাদ্দাম ইনানদের মামলার বিচার একেবারেই শেষ পর্যায়ে। এই সকল কল রেকর্ড, ডকুমেন্টারি এভিডেন্স এবং মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে আমরা এই মামলার প্রত্যেকটি আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে এই মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং আমরা মনে করি যে এই ট্রাইব্যুনাল এই সাক্ষ্যের ভিত্তিতে প্রত্যেকটি আসামিকে সর্বোচ্চ শাস্তি প্রদান করবে। এ পর্যন্ত জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের 6টি মামলা রায় হয়েছে ট্রাইব্যুনালে। আরও বেশ কটির শুনানি শেষ পর্যায়ে।
মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। ভারতীয় গোয়েন্দা সংস্থা র প্রধান পরাগ জৈন চীন থেকে ঢাকায় এসেছেন। এটিও এক ধরনের সফর। এ নিয়ে জল্পনার কিছু নেই। সচিবালয়ের সমসাময়িক ইস্যুতে ব্রিফিংয়ে এসব বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জানান, সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু তিনি শেখ হাসিনার সাথে মিলে সরকারকে চাপে ফেলতে কথা বলছেন। অপরাধী হলেও তারা বাংলাদেশে এলে নাগরিক ও সাংবিধানিক অধিকার ভোগ করবেন, পূর্ণ নিরাপত্তার সাথে অংশ নিতে পারবেন বিচার প্রক্রিয়ায়। তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের সাথে সম্পর্কের অনুকূল পরিবেশ ভারতের দিক থেকেই তৈরি করতে হবে। শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি আন্তরিকভাবে দেখতে হবে দিল্লিকে। কিন্তু এটা নিয়ে স্পেকুলেশনের কিছু নেই। মানে অনেকে এমনভাবে করছেন যে গোপন, মানে সবাই সব জানেনছি, তারা জনগণের সাথে সম্পর্কের কথা বলছেন। সুতরাং সেটা ভারতের গোয়েন্দা সংস্থা, আমাদের গোয়েন্দা সংস্থা, তাদের যেসব কাউন্টার পার্ট যারা আছে তাদের মধ্যে এনগেজমেন্ট, তাদের মধ্যে কথাবার্তা, এগুলো তো হতে হবে। ব্যাপারটা হচ্ছে এই, ভারতের কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান আগে যেভাবে বাংলাদেশে কাজ করেছে, আমি হাসিনার আমলের কথা বলছি, যে ধরনের অ্যাটিটিউড করেছে, সেটা হতে পারবে না। আমরা আলাপ করছি সেটা। গত 2 দশকে নানা অব্যবস্থাপনার কারণে পিছিয়ে গেছে দেশের শিক্ষা ব্যবস্থা। রাজধানীতে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের অনুষ্ঠানে এই মন্তব্য করেন শিক্ষামন্ত্রী আহ্বানু এহসানুল হক মিলন। বলেন, দীর্ঘদিনের নানা সংকট ও শিখন ঘাটতির কারণে এবারের এসএসসি পরীক্ষার ফলাফল নিম্নমুখী। তিনি আরও বলেন, এর প্রভাব পড়েছে শিক্ষার মান ও সামগ্রিক ফলাফলে। এদিকে সাম্প্রতিক সময়ে এমপিও শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, নিয়োগের বিষয়টি কোনো কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য অনুরোধ জানান শিক্ষামন্ত্রী। প্রাইমারি এডুকেশন থেকে সেকেন্ডারি এডুকেশন থেকে টার্সিয়ারি এডুকেশনে যে সিস্টেম লসের কথা বলছেন, এগুলি বাস্তবে সত্যি কথা। করোনার পরে পড়ালেখা ডিস্টার্ব হয়েছে, ক্লাসরুম এডুকেশনগুলো ঠিক মতো হয়নি, সব মিলিয়ে তারপরে যে রেজাল্ট করেছে, টু মি ইট ইজ এ গুড রেজাল্ট। দর্শক, ঢাকা ক্লাবে জ্বালানি নিয়ে সেমিনারে কথা বলছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এক খোঁজাতে প্রাইভেট ইনভেস্টমেন্ট 2 কোটি টাকা থেকে 20 কোটি টাকা করে দিল, তখন থেকে কিন্তু আর ব্যাংকদেরকে বলে দিল টাকা দাও, ইন্ডাস্ট্রি করতে হবে। তখন কিন্তু যাত্রাটা শুরু হয়েছিল। সেই যাত্রাটা আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আপনার তার ছেলের মধ্যে আমি ওনার মন্ত্রী হিসেবে আমি দেখতে পাই যে ওনার বাবা যেভাবে চলতেন, যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতেন, সেই জিনিসটা ওনার আছে। এবং সেই জন্য ইনি প্রতিনিয়ত প্রত্যেকের সাথে কাজের ফাঁকে ইন্টারাকশন করেন, জানার চেষ্টা করেন। এবং আমরা যারা মন্ত্রী আছি, আমরাও কিন্তু মোটামুটি ওই কলেজ ইউনিভার্সিটির ছাত্র হয়ে গেছে। উনি ডাকলে আমাদেরকে সব নোট নিয়ে যেতে হয়, ফাইল নিয়ে যেতে হয়, কোন প্রশ্নটা করে। তো হি ইজ ভেরি সিরিয়াস যে এই আমার দেশে ইন্ডাস্ট্রিয়ালিস্টকে সবচেয়ে কম বিপদে ফেলানো যায়, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সেই জন্য উনি মাদার বাড়ি গেছেন সেদিন, যে ওখানে আরও কি করা যায়। কয়লার কথা এখানে এসছে, আমরা কয়লা দিয়ে আরও পাওয়ার স্টেশন করার চিন্তা ভাবনা করছি। কিন্তু যেহেতু উন্নতিশীল দেশগুলোতে কয়লার পাওয়ারের ব্যাপারে অনেক রিজার্ভেশন আছে, এমনকি ফান্ডিংও বন্ধ করে দিয়েছে। তো সুতরাং আমাদেরকে খুব সতর্কতার সাথে এই পাওয়ার স্টেশনগুলোর দিক আগাতে হবে। জ্বালানি বিষয়ক সেমিনারে কথা বলছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চৌধুরী। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। সচিবালয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এবং গোট পক্স ভ্যাকসিন সিড হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কৃষিকে শক্তিশালী করার জন্য কৃষকের দীর্ঘদিন ধরে যে সমস্যা ভুগছিল, ক্ষুদ্র প্রান্তিক কৃষকেরা 5-7-10 হাজার টাকা লোন নিয়ে তারা প্রচণ্ডভাবে সাফার করছিল। সরকার ক্ষমতায় আসার খুব কম সময়ের মধ্যে এই ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের
10,000 টাকা মওকুফ করে দিয়েছে এবং এই মওকুফের অর্থ এই নয় ব্যাংকে ক্ষতিগ্রস্ত করেছে। সরকার যেই কয় টাকা কৃষকের লোনের যেই কয় টাকা মাফ করে দিয়েছে, যেই ব্যাংক থেকে লোন নিয়েছিল সরকার সেটা ওই ব্যাংকে টাকাটা কৃষকের পক্ষ থেকে দিয়ে দিয়েছে। তার মানে দর্শক সচিবালয়ে কথা বলছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ব্রিফ চলছে জাতীয় সংসদে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় সংসদ নেতা, বিরোধী দলের নেতা এবং স্পিকার মহোদয় এরা ভোট দেবেন, যেটা আপনারা টেলিভিশনে দেখাবেন, ওপেন থাকবে এবং আরও 10 মিনিট 15 মিনিট আপনারা টেলিভিশনে আপনারা দেখাবেন। তার পরবর্তীতে আমরা মাঝখানে ভোট হয়ে গেলে আবার ভোটের ফলাফল যখন টেবিলে কম্পাইল করা হবে তখন থেকে শুরু করে রেজাল্ট না হওয়া পর্যন্ত আপনারা এটা লাইভ টেলিকাস্ট আপনারা করতে পারবেন। সকলের উপস্থিতিতে এটা হবে, মানে আপনাদের উপস্থিতি না মিডিয়া থাকবে। আর এমনি মাননীয় সংসদের সুবিধা হবে। ভোটটা হবে সংসদের মধ্যে এবং বুথটা থাকবে, মানে বুথ বলতে এটা বক্স থাকবে সংসদের মধ্যে। মাননীয় সদস্যবৃন্দরা তাদের বিভক্তি, তাদের আসন নাম্বার অনুযায়ী, জাতীয় নাম্বার অনুযায়ী তারা এখানে ভোট দেবেন এবং ভোট 2টা থেকে 5টা পর্যন্ত। এবং এর মধ্যে যদি দেখা যায় 349টা ভোট আছে, তা যদি দেখা যায় আমাদের 1 ঘন্টার মধ্যে ভোট হয়ে গেছে, আমরা 1 ঘন্টা পরে ফলাফলের জন্য প্রস্তুতি নেব। আর যদি দেখা যায় একটা ভোট বাকি আছে, তার জন্য আমাদের 5টা পর্যন্ত অপেক্ষা করবো, 5টা পরে আমরা ফলাফল ঘোষণা করব। এই আজকের সিদ্ধান্ত হয়েছে এবং প্রয়োজনীয় যে সাপোর্ট ইলেকশন কমিশনের থেকে চিফ নির্বাচন কমিশনের এখানে আজকে রিটার্নিং কর্মকর্তা থাকবেন, আমাদের নির্বাচনী কর্মকর্তা থাকবেন। আর ইলেকশন কমিশন থেকে যদি কোনো কমিশনার আসেন তারা থাকবেন এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ থাকবেন। আমাদের এখান থেকে যারা কর্মকর্তাবৃন্দ তারা সার্বিক সহায়তা তাদের দিবেন, প্রয়োজনীয় যা কাজ সেগুলো করবেন। এ ব্যাপারে এই আমাদের আজকের সিদ্ধান্ত। জি, আর কোনো কোশ্চেন আছে? একটা বৈঠক ডাকা হবে, বৈঠকটা ডাকবেন নির্বাচন কমিশন। আর সংবিধানের 70 অনুচ্ছেদ যেহেতু সংশোধিত হয় নাই, সুতরাং এটা কার্যকর হবে।